বিচিত্র ছন্দ, বৈচিত্র্যে ভরা আমাদের মন, আমাদের অন্তরের যে অলিখিত কিছু কথা থেকে যায় তা সব কিছু, তাই না? ঠিক এই সময়টি আমরা স্টুডিওতে আমাদের নতুন অতিথি নিয়ে থাকি, তেমনি তার গল্প শোনার জন্য। কি অনুষ্ঠানে? জীবনের গল্প কথা। সেই জীবনের গল্প কথা অনুষ্ঠান আমরা নানা রূপে, নানা ছন্দে, নানা রঙে আমরা মেতে উঠি। রঙগুলি অনেক রূপ দেখায় জীবনের। তেমনি আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি কমলাসাগরের বিধায়ক শ্রীমতী অন্তরা সরকার দেব। নমস্কার দিদি। উনি একজন সমাজসেবী বটে, তারই সঙ্গে একজন ধার্মিক মানুষ। এই যে দুটি অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে ওনার জীবনে, আমরা একটু একটু করে গল্পে আসব। একটি মানুষ কি করে বিধায়িকা হলেন, একটি গ্রামের, আমি বলবো একটু গ্রাম, একটু ভেতরের বা একটু মনের ভেতরের যে অন্তরের কোনো অলিখিত কথা লেখা ছিল, সেই লেখাগুলি বের হয়ে এসেছে। আমরা দিদি প্রথমে আমরা শুনবো কোথায় জন্মগ্রহণ করা হয়েছে, জন্মটা কোথায় হয়েছে? আমার জন্ম সিপাহী জেলার জন্য। আচ্ছা। বিশালগড় ব্লক অন্তর্গত বিপিনগর গ্রাম, কলকলিয়া। কলকলিয়া। তাহলে আমি একটু গ্রামের মেয়ে বলাটা অন্যায় হয় না? তো এই যে আমি বলবো যে আপনি একটি সম্ভ্রান্ত পরিবারেই ছিলেন, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। তো ওই জায়গা থেকে ওই সময়টা কিরকম ছিল? এরকম শান্ত ছিলেন, সিরিয়াস ছিলেন? একটু তো ছোটবেলা তো একটু চঞ্চলতা। আমি একটু গল্প শুনবো। ছোটবেলা মায়ের ঘরে বাবার কাছে কেমন কাটতো সেই ছেলেবেলাটা? আমরা ভাই বোনের কথাটা বলি। আমরা 4 ভাই 2 বোন। 4 ভাই 2 বোন। কিন্তু বড় 2 ভাইয়ের যখন জন্ম হলো, আমাদের প্রথম মাধবপুর ছিল, বাবা, কাকা, দাদু। তারপর কমলাসাগর বিধানসভার শেখেরপুর গ্রাম পঞ্চায়েতে আমার 2 বড় ভাইয়ের জন্ম হয়েছে। তারপর আমার মায়ের একটা ব্যথা রোগ ছিল, পেট ব্যথা হইতো অনেক দিন। আমার একান্নবর্তী পরিবার ছিল, বাবা কাকা তারা 5 ভাই। তো সবাই তো বিয়ে শাদী হয়েছে। আমি বড় হওয়ার পরও আমার মনে আছে আমার বাবা কাকা তারা সবাই যৌথভাবে ছিল। তো আমার একটা মার যে ব্যথা রোগটা ছিল, তারপর কোনো সন্তান আসেনি। 12 বছর পর আমার মায়ের যে রোগ ছিল ওইটাও ভালো হলো। তারপরে আমাদের 4 ভাই বোনের জন্ম হলো। একটা বিরাট একটা গ্যাপ। তো 12 বছর পর আমার জন্ম হলো, বা একটু নাদুস একটু পরিষ্কার ছিলাম, মানে বলতে যাবো না। তো আমাদের কলকলিয়া গ্রামটা মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের এরিয়া, মানে তো তারা নাকি অনেকে বলতো বা মেয়েটা তো আমাদের মণিপুরি মায়ে হয়েছে। এটা কিন্তু একটা ছাপ আছে আপনার মধ্যে হালকা। তো মানে খুব ভালোই। আর বাবা কাকারা 3 ভাই, আমার বাবা কাকারা 3 জন একসাথে পারি। তো বড় পরিবারে। তো গ্রামও আমার বাবা খুব, মানে ছোটোবেলাটা মনে আছে খুব ভালো কাটছে। আমার বাবা কাকা বা আরও পাড়ার যে অন্যরা ছিলেন, আমার বাবা খুব যাত্রা গান করতেন। আচ্ছা, বাহ। আমার মনে আছে ধরেন 1 কানি 2 কানি জায়গা শুধু মূলা করতেন। এই মূলার যে বিক্রি হইব যৌথ, মানে সবাই মিলে, এটাতে কোনো সবাই শ্রম দিয়ে তারপর ওই মূলা বিক্রি করে যে টাকা আসতো তারা ড্রেস কিনতেন বা যাত্রা গান করতেন। তারপর এই যে কুশাইর বলি আমরা, আখ, ওইটারও খুব প্রচলন ছিল ওইখানে। খুব আমার বাবাই 3 কানি 4 কানি করতেন, কানি খেত। আরও গ্রামের সবাই করতেন। যে কুশাইর গ্রাম বাসাটি বলি, আর তো কাগজ কলম, কুশাইরের গাছ আসতো। আমরা তখন ক্লাস কত 2তে 1 2তে পড়ি, একটু মনে আছে। খুব রস হইতো গাছ দিয়া, তারপর গরু দিয়ে বেড়াইতো, অনেক সময় মানুষ দিয়ে বেড়াইতো। তা আমরা মানে হই হুল্লো উৎসবের মেজাজে তখন চলতো। আমার শৈশব খুব ভালো করছে। কলকলিয়া স্কুলে পড়াশোনা করতাম, ক্লাস 4 পর্যন্ত ওইখানে পড়াশোনা করছে। ছোটবেলায় এখন যে বাচ্চারা, এখন যে ছোট ছোট শিশুরা, যেটা ধরুন এই যে একটা শিউলি ফুল কোরানো, আম চুরি করা, বড়ই চুরি করা, পাশের বাড়িতে ভালো হয়েছে গিয়ে
কুড়িয়ে খাওয়া, এটা আজকের দিনের বাচ্চারা, শিশুরা কিন্তু এই 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 যে আনন্দটুকু এইগুলির সঙ্গে কিন্তু তারা যুক্তই না। এটা তো তো এরকম কি আপনার শৈশবটা ছিল পাড়াপড়শি হ্যাঁ, গ্রামবাসীর ছিল, সঙ্গে একটা ছিল, সম্পর্ক ছিল। বাচ্চাদের? যেমন আগের যেটা আমরা গল্প কিছুটা আমরাও পেয়েছি, যে পাশের বাড়ি কাকিমা জেঠিমা মানে নিজের আপন কাকিমা জেঠিমাই, ঠিক সম্পর্কগুলি এরকম ছিল। এখন তো আমরা ভাবতেই পারি না সেগুলি। তো সেই জায়গায় সেই আনন্দটুকু গ্রামবাসীর মধ্যে ছিল, আবার এখন কি আছে? গ্রামে এখনো আছে, কিন্তু আগের মতো তো না। আচ্ছা। আমাদের সময় যেমন ছিল, ধরেন সকালবেলা ভাত খাইমো বাড়িতে, কিন্তু না খাইয়া পাশের বাড়িতে এই অন্তরা বস ছোটোবেলা বা খাইয়া নিয়ে আমরা ধরি। তখন তো আমাদের যে আত্মীয়তা, আত্মার যে টান, বা পাড়া প্রতিবেশী আমার মেয়েটাই বা ছেলেটাকে যত্ন করুন বর্তমানে যেন, এমন তো ছিল না। খুব মানুষের হয়তো কিছু অভাব ছিল, কিন্তু তবু মন ছিল আন্তরিকতা, অনেক। মন অনেক অনেক ছিল ছিল। তো ছোটোবেলার একটা গল্প বলি আমি। আমার বাবার পুকুর আছে, আচ্ছা। তো একজন জেলে আচ্ছা মাছ ধরতে, তো টাকা দিত, অনেকে চাল দিত। তো ওনার বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তা আমার কাকাতো ভাই বোন বা আমি আছি, আমার ছোটো ভাই আছে, আমরা পিঠি ভাই বোন যেটা বলে আর কি। বললাম না যে 4 জন আমরা, পরে আমাদের জন্ম হয়েছে। তো ওই জেলে যিনি আছেন খুব গরিব, তো মিষ্টি আলু সিদ্ধ করে মানে রাখেন। আর আমরা বড় করতে ছেলে মেয়েরা গেছি, আমরা তো আর বুঝি না মহিলা কী করেন, ডেকসি ভর্তি করে আলু সিদ্ধ করেন, আমরা সবজি বসি একসাথে খাই। তো আমার বড় ভাই যখন শুনলেন যে কোথায় যায় তারা, গিয়ে একদম সবাইকে বেত লাগালেন যে তারা তো, উনি তো মাছ ধরে, আমরা পুকুর তো মাছ ধরে দেখছস তোরা, চাল দিয়ে আমরা, যে উনি ওনার পারিশ্রমিক, তারা মিষ্টি আলু আইনা সিদ্ধ করে খান, এইগুলো নিয়ে তোরা খাস। তো ওইটা আমার খুব মনে আছে এখনো, মানে খুব ভালো লাগতো যেন ওনার, মানে খুব শাসন বকাবাদ্য করাতে এটা না, উনি যে সিদ্ধ করে দিতেন এটা আপনার ভালো লাগতো, কিন্তু ভাইয়ের বকুনিটা মনে আছে? হ্যাঁ মনে আছে। আর এটা এখন মনে হয় বিবেক, যে উনি তো, তারা গরিব আমাদের আছে, কিন্তু ওই যে উনি যে খাওয়াইতেন, আর উনিও তো, তারা ওই বাড়িতে আইসে, মানে খুব আদর আপ্যায়ন করতেন আর কি। তো ভাই যে আমরা ব্যাত লাগালো, ওইটা মনে আছে। ভাই আছেন এখনো? না, বড় ভাই নেই। তাহলে আজকের অনুষ্ঠানটা দেখলে উনি শুধু ওই যে 12 বছরের ডিফারেন্স বললাম, ছোটোবেলা আমার খুব মাথা ব্যথা করতো। তো আমাদের গোপীনগর 2টা খাল পড়তো বড়। আচ্ছা। তো ছোটোবেলায় মাথা ব্যথা বেশি ছিল। তো ভাই মানে বাবার মতো কাজ করতো আর কি, কুলে নিয়ে ওই ছড়াগুলো পার হইতো, এটা আমার বেশি মনে পড়ে। আর জল যদি একটু লাড়া পড়তো, মানে কি বলবো, ওই করাতে যুগ বলে, এত বড় বড় যুগ আসতো, আচ্ছা, খুব ভয় লাগতো। মানে ওইগুলি খুব জ্বলা আছে ওইখানে। মানে ভাইকে আপনি বাবার মতো পেয়েছেন, শাসনে খুব আদরে। তো এই যে শৈশবটা কাটালেন, শৈশব কাটানোর পর পড়াশোনা কলকুলিয়ার পর কোথায় করেছেন? কলকুলিয়া ক্লাস 4 পর্যন্ত। তারপর ক্লাস 5-এ আমতলী থেকেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন? আমতলী কলকুলিয়া যখন পড়াশোনা করতাম, বা খুব ওইটার স্মৃতিটা বেশি মনে আছে, কারণ আমার ভুবন স্যার ছিলেন সিনহা, ওনার ছেলে মেয়ে না, নিজের সন্তানের মতো আদর করতেন। তো ক্লাসে আবার আমি এতটা পড়াশোনা, মানে উপস্থিতি বুদ্ধি বা অন্তরা পড়া দাও বা এটা জিজ্ঞেস করে এত পারতাম না। ওই সিনটাও মানে খুব মনে পড়ে। তা আমার ক্লাসমেট ছিল ব্রজধন সিংহ, মমতা সিংহ, অমিয়, ও আমার আবার পিসুত ভাই। পড়াশোনাটা খুব প্রিয় ছিল না? না, প্রিয় ছিল, খুব পড়াশোনা করতাম, মানে খুব ভালো লাগতো, ফার্স্ট হইতাম। তাই বাবা! তো ফার্স্ট যখন হইতাম, ক্লাসে বেশি পড়া পারতাম না। ও মানে আসল জায়গায় গোল হতো পড়া, মানে পরীক্ষার জন্য। তো আমি যখন, আমার মনে আছে ক্লাস 4-এও মানে ফার্স্ট হইয়া 5-এ উঠছি, ওরা প্রতিবাদ করছিল। তাইলে ক্লাসে যদি স্যারে জিগায় এইটা উত্তর দো, মানে একটু মানে ভিতরে একটা ভয় থাকতো, পারতাম। তো পুরা মানে খুব এই যে সিনটা খুব মনে হয় আর কি। তাই তো ক্লাসে জিগেলে স্যারে বা দিদিমণি জিগেলে, তাই পড়া পারে না, তাই ফার্স্ট কেমনি। এটা তো সত্যিকারের কথা যে ক্লাসে পড়াতে না। তো আসল কথা, আসল জায়গাটাতে গোল দিতে হবে, আসলটার জন্য মানে লেখালেখিতে একটু মানে মুখে বলাটা একটু অসুবিধা বোধ হতো আর কি, মানে টিচারের সামনে একটা সংকোচ বোধ হতো।
এই যে একটা আপনি কলকলিয়া গ্রাম থেকে উঠে আসা মানুষ, আমি গ্রামটা বলছি এই কারণে আমাদের এই অনুষ্ঠানটি জীবনের গল্প কথা, যে অনুষ্ঠানটি, সেটি আসলে শুধু যে জীবনের গল্প কথা বা গল্প শুনবো ঠিক তাই নয়, একটি গল্পের মাধ্যমে একটি মানে একটি মেয়ের বলবো জীবন কাহিনী উঠে আসছে। সেটা শুধু মেয়ের হবে তা নয়, ছেলেদেরও হয়। তা আমরা কিভাবে আমাদের সমাজে আমাদের জায়গা হলো বা কিভাবে আমরা কাজ করছি এবং আমাদেরকে কিভাবে দেখা উচিত, সেটাই আমাদের এই জীবনে গল্পকথায় উঠে আসা গল্পের মাধ্যমে। এই যে কলকলিয়ার যে একটা গ্রামীণ মেয়ে আজ কিন্তু কমলাসাগরের বিধায়ক। আমরা ওনার যে রাজনৈতিক জীবনযাত্রা, সামাজিক জীবনযাত্রা পরে গল্প শুনবো। আবারও আসি একটু, তো গ্রামের মেয়েরা তো একটু মেচিউরড হয় শহরের মেয়ে থেকে, একটু বুদ্ধি এবং সাংসারিক পারিপার্শ্বিক সব দিক থেকে। তা আপনি সুন্দরী ছিলেন মোটামুটি। তো ওই যে কলকলিয়া থেকে আমতলি আসতেন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, তো এই যে বিয়ের বিষয়টা, আমরা বিয়েতে এবার আসি, দাদার সঙ্গবদ্ধটা আপনার জীবনে, তো এটা কি নিজের চয়েস ছিল? মা বাবার পছন্দ ছিল। বাবার পছন্দ ছিল। মার ইচ্ছা ছিল। তো কখনো নিজের ইচ্ছে হয়নি যে আমি পছন্দ করে নেই? না, এমন ভয় ছিল না, ইচ্ছে ছিল না, কোনটা ছিল না? না, ভয়ও ছিল। বাবা শাসনও করতেন বা মা চোখে চোখে বেশি রাখতেন। কারণ কলকলিয়া গ্রামের মেয়ে একটা মাধ্যমিকের দরজা পর্যন্ত এসছে, তো তার তো গ্রামটা পেরিয়ে রাস্তাঘাট পেরিয়ে আসতে হতো। দেখতেও তো আপনি খুব সুন্দরী, একদম মন্দ ছিলেন না, বোঝা যায় এখনো। তো সেই জায়গা থেকে যে আসা হতো তখনকার যে এই যে আমি অনেক সময় আমরা যখন গল্পে বা আড্ডায় থাকি, আমাদের নিজস্ব সাংস্কৃতিক আড্ডা, তখন কিন্তু ওই সাইকেলে টিং টিং করে মেয়েদের পেছনে ঘোড়াগাড়ি, একটা গ্রামীণ একটা রাস্তা ছিল, যে ওরকম কি ফেস করতে হয়নি আপনার জীবনে? গ্রামীণ মেয়ে হইলো ধরেন ওই যেমন বাইসাইকেল বা ঘোরাঘুরি, তো এগুলা মানে টুকটাক ছোট ছোট খেলাধুলা বাড়িতেই করতাম। মানে আগে ভাইয়ের শাসনটা ছিল ভালো না, ভাই বাবা একান্নবর্তী পরিবর্তন, মানে এক উঠোনেই, মানে সবার 3টা উঠান তো একসাথে, বা পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী যেটা বলে সবাই তো একসাথে, ওই জন্য আমরা মানে ভালো ছিলাম। বা অন্যদিকে নজর যায়নি, মানে যা হয়েছে বাবা দেখেছে। তো বাবা যে দেখলো যে আপনি বাবার মানে বিয়ে আলাপ করলো, আর আপনি রাজি হয়ে গেলেন? বিয়ের আলাপ যখন হলো, আমার যখন আলোচনা হলো, আমার এত মানে পছন্দ হয়নি। যা না, মানে আমরা তো বাবার উপর দিয়ে তো বলতে পারবো। পছন্দ হয়নি না, শুনুন আমি বললাম, এখন কিন্তু দাদা অনুষ্ঠানটা দেখছে এবং পছন্দ হয়নি বিষয়টা যে শুনবে না, তো রাতে বলবে যে আমাকে পছন্দ হয়নি। না, তো না, এদিকে বিয়ে দেওয়াটা, তখন আমার মা বলছে আমি জানি না বিয়ে ঠিক হবে। তো আমি বলছি না, মানে হবে না। আমার মা যেন মানে আর অনুরোধ করলেন যে তোর বাবার মান সম্মান যাবে, বাবা ঠিক করেছে। কেন পছন্দটা না হওয়ার কারণ? কোনো কিছু না, ধরুন চাকরি বাকরি করে না, কৃষকই। আচ্ছা, ওই জন্য আমার মানে আপনাদের বাড়ির অবস্থার সঙ্গে কি ওনাদের অবস্থা ভালো ছিল বেশি না? না, এত এত অর্থনৈতিক এত স্ট্রং ছিল না। মানে আপনাদের বাবার ঘরে যে আরাম, আপনার বিলাসিতায় জীবন কাটিয়েছেন, সেটা কি মানে বিয়ের পরেও সেটা একটু কম ছিল না? ওইটার জন্য না করি, মানে ধরুন জানি না কেন বলছি। তারপর বিয়ে যে কত বছর হয়েছে? বিয়ে কত বছর? এখন 31 বছর। বাবা, 31 বছর পরে দাদা গল্প শুনছে, এটা অসাধারণ গল্প। তারপর দাদু কি বললো? না, দাদু খুব ভালো, মানে খুব স্নেহ করতেন। আচ্ছা, মানে নাতি নাতনি অনেক আছে, গীতা ভাগবত পাঠ করাতেন। আচ্ছা, দাদু। তো আমার শঙ্খলা যে কাকাতো বোন আছে, এই তুমি দরদি, ওর নাম শম্পা, দরদি রাখে, এই দরদি তুমি কইতে পারো না পাঠ করতে? না না, তাই পারে না, তাই কইলে কথা শুনতো না। আমতলি যখন থাকতেন বউগো, মানে রান্না বান্নার দিকে আমার একটু বেশি ঝুঁকি ছিল, ওই জন্য পড়াশোনাটা। দাদা ঠাকুরের কথা বলছে? হ্যাঁ, আচ্ছা। মানে আমার মা তো একটু বয়স হয়েছে, তো তারপর আমার বাবা কাঠের মিলেও দিলেন, মানে রান্নায় ঢুকে যেতেন। আচ্ছা। তো আমার বাবা আর দাদু বলতেন না, তাই এখন রান্না করতো না, তুমি তাই ছেড়ে দাও, তাই একটু গীতা পাঠ করো। আমার দাদু খুব ধার্মিক ছিল। আচ্ছা, মানে আপনার দাদু না দাদা ঠাকুর, মানে দাদা শ্বশুরের কথা বলছে? না না, আমার দাদু। তখন বিয়ের আগে কথা বলছে? আচ্ছা আচ্ছা। তো বিয়েটা দাদুরও হয়তো একটা মানে ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা আবার শুনেছেন যিনি আলাপটা করেছেন যে ছেলে মেয়েকে ভাসিয়ে দেবেন না, ছেলে গাড়ি কিনবে, খুব পয়সা আছে। আমার বাবার ওই স্বপ্নটা ছিল যে গাড়ি টাড়ি কিনবে, মানে
খুব মেয়েও খুব ভালো প্রতিপত্তিতে মানে থাকবে, ভালো টাকা অর্থনৈতিক দিক ভালো হবে, ওই চিন্তা করি। খুব ভালো এমনি স্নেহ করতাম খুব, মানে মেয়ে আর ছেলের মধ্যে যে ডিফারেন্সটা সেটা ছিল না বাবার। ওই সময়কার যে এই ভালো চিন্তাধারা, সেটা কিন্তু আপনার একটা পরম প্রাপ্তি। হ্যাঁ, এটা পরম প্রাপ্তি যে একজন বাবা মেয়েকে এইভাবে দেখছে। আমরা কিন্তু দেখুন আজকের দিনও সমাজে দেখা যায় যে মেয়েদেরকে এখনো কিন্তু বাবারা যে মেয়ে মেয়ে এই শব্দটা আসে, হ্যাঁ, যে মেয়েরা। কিন্তু ওই সময় এত বছর আগে আপনার বাবা তার অত্যন্ত মানসিক মানে শিক্ষিত ছিলেন, এটা মানসিক শিক্ষিত অত্যন্ত ভালো ছিলেন, সেটা মানে বলাই যায়। তারপর আমরা বিয়ে হলো, বিবাহিত জীবনে কেমন চলছে? বিবাহিত জীবন হাজবেন্ড খুব ভালো, কিন্তু মানে এত বেশি রোজগার যে একটা চাহিদা জীবনের, যে আমার এত টাকা লাগবে বা রোজগার করবেন বেশি, এটা আমি খোলা মানে এত চাহিদা নেই, এত চাহিদা নেই। সাধারণভাবে জীবনযাপন মানে ব্যবসায়ী না, কৃষক। আচ্ছা, আর গাড়িও চালাতে না। আচ্ছা, তারপর বিয়ের পর ওই যে গাড়ি একটা ছিল, পরে বিক্রি করে দিয়েছিলাম। তো ধীরে ধীরে ওইখানে, এটা আবার আমার কমলাসাগর বিধানসভারই, আমার শ্বশুরবাড়ি ওইখানে। আচ্ছা, লেম্বুতলি গ্রাম, আগে নেহাল চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ছিল, তারপর ভাগ হয়ে লেম্বুতলি গ্রাম পঞ্চায়েত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আরেকটি কথা দাদার পক্ষে বলবো। বলুন। যে এই কৃষকের বউ আমি ধরে নেই, হ্যাঁ, আপনি তো বারবার কৃষকটাকে জোর দিচ্ছেন, কৃষিকাজ করেই হয়। তো কৃষকের একজন বউ আজকে কিন্তু আপনি বিধায়ক, হ্যাঁ, আজকের দিনে। তাহলে যেমনি আপনি পিতার কাছে একটা স্বাবলম্ব হওয়ার একটা স্রোত পেয়েছেন, সেটা আপনি স্বামীর ঘরেও পেয়েছেন। আমরা মেয়েরা বলি যে আমাদের ঘর কোথায়, আমাদের ঘর কোথায়। একবার বলতে হয় যে বাবার ঘর, তারপরে বলতে হয় আমাদের স্বামীর ঘর। এখন হয়তো মেয়েরা, আপনি আজ বিধায়ক হয়েছেন, কালকে মন্ত্রী হয়ে যাবেন, আমরা দেখতে চাই। তো না, যেহেতু আমি একজন মেয়ে বসে আছি আপনার সাথে, আমরা চাইবো যে মেয়েরা যত কাছে থাকে তার পদোন্নতি হয়, এতে আমাদের মনে হয় সমাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যায়। হ্যাঁ, এটা মানতেই হয়। যার আছে কলকুলিয়া থেকে আপনার শ্বশুরবাড়িটা কোন জায়গাতে? লেম্বুতলি, কাছাকাছি। এই দূরত্ব আছে, অনেক দূরত্ব। তাহলে একটা গ্রাম থেকে আরেকটা জায়গায় সেটেল হওয়া, তারপর রাজনীতির মুখোমুখি হওয়া, ওইটাও একদম আরো বেশি গ্রাম। কলকুলিয়া থেকেও আমার যে শ্বশুরবাড়ি গ্রাম ছিল, আরো গ্রাম। যখন রাস্তা দিয়ে যেতাম বা নতুন বউ হয়ে যখন যাই, আমার তো মনে খুব ভয় ছিল, কারণ দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ওরে বাবা, মানে পুরোটাই গ্রাম। তাহলে পুরোটাই গ্রাম। আর এমনিতে এই যে বিয়ের পর যে শ্বশুর বাড়িতে আসা একটা সাধারণ মেয়ে, কেমন জীবন ছিল? গ্রাম্য জীবন, তবে আমতলী আর পশ্চিম গোকুলনগর বলে, কালা পাহাড় গ্রামটার নাম। আচ্ছা, এত দূর না, তো ওইটা একটু এখনো বিধায়িকা হয়েছি, একটু পিছিয়ে আছে গ্রামটা, কারণ এত ডেভেলপড হয়নি। আচ্ছা, এখনো হয়নি। নতুনভাবে আমরা বা আমি উদ্যোগ নিয়েছি, ফুলতলি, পাণ্ডবপুর, লেম্বুতলি নিয়ে 3টা রাস্তা পিডাব্লিউডির এই কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় সিএম স্যার দিয়েছেন, স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়েছে। মানে আমার 31 বছর হয়েছে বিয়ে, তো 31 বছরে বিয়ের পর যেমন রাস্তা ছিল ওই রকমই আছে। এখন মাত্র গ্রামটা সেরকম উন্নত হয়নি। আপনার ছেলে মেয়ে? এক ছেলে। ছেলে কি করে? ছেলে ছোট্ট একটা আমাদের ফার্নিচারের দোকান আছে। আগে অন্য বিজনেস ছিল, আমি নিজেও করতাম, আমার হাজব্যান্ডও করতো, ও করতো। আমি হস্তশিল্প কাজ করতাম, ট্রেনারও আমি। হ্যাঁ, এই তো অনেক গুণের অধিক। এই যে বিধায়িকা হয়েছে, তো সেই জায়গাতে আমি একটু প্রেমে আসি। দাদার এই যে আমরা বলি না, আমরা শহরের প্রেম তো এক ধরনের হয় না, আমরা একটু বেরিয়ে পড়ে একটু রেস্টুরেন্টে চলে যাই, একটু ঘোরাঘুরি করলো, এই করলো। এই ছোট ছোট প্রেম বা আপনার জীবনে তো অনেকবার প্রেম এসছে না, দাদার মাধ্যমে হোক, এই প্রেমটা কেমন ছিল আপনার জীবনে? না, এটা অন্যদিকে আমরা বললাম না, আমার মা এমন ছিলেন, আগের দিনে মানুষ ছিল যে কোথাও যাওয়া না, ওইটা বলছি না, আমি দাদার সঙ্গে সম্পর্কের কথাই বলছি। এই যে সম্পর্ক তো আপনাদের গভীর, যে এই যে আপনি সারাদিনের পরে যান, এই যে স্বামী স্ত্রীর ব্যাপার কিছু থাকে না, যে একটুখানি সোহাগ করা, একটুখানি কাছে বসা, বা এই যে গ্রামীণ ব্যাপারটা কি প্রকাশ করতে পারতেন ভালোবাসা, না প্রকাশ্যে নয়, নীরবে কাজ করে যান? না,
প্রকাশ্যে। এটা ও আমি আবার গান বাজনা জানি না, আমার স্বামী আবার একটু গান বাজনা গান জানেন, হ্যাঁ। ধরেন কেউ গেল একটু বাস মানে নিজে নিজেই অনেক গান জানে, সবাইকে গান গেয়ে আনন্দ দিয়ে থাকেন আপনাকে। ভালো গান জানে, মানে আপনাকে গান দিয়ে সোহাগ হয়। এমনি তো ভালো কথাও বলে। কেউ আমার বাপের বাড়ির কাছেই তো, বাপের বাড়ি বাদ দিন, আমি আপনাকে নিয়ে বলছি, মানে আপনার সঙ্গে সম্পর্কটা যে মধুমাখা সম্পর্কটা, সেটার বিনিময়টা যে একটু চলো একলা ঘুরে আসি, চলো সিনেমায় যাই, চলো একটু থাকি আমরা একত্রে, মানে সেটাই আমি জানতে চাইছি যে ওই সহজ সরল জীবনযাত্রা আমরা। সহজ সরল এমনি বাড়িতে ভালো। আমার এখন তো আমি আমতলী, তারপর ওইখান থেকে কিন্তু আবার এসে গেছি। আমার ননদরাও খুব ভালো, ননদরা ভাবলেন যে না ওইখানে থাকার কোনো দরকার নেই, বাপের বাড়ি কাছে আবার বাড়ি করছে, শ্বশুর বাড়ি জায়গা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্বশুর আছেন এখন? না এখন যেখানে যে তিন ননদ, একজন ননাস আছে, আসাম আছে, মানে ননদ আর আমরা শ্বশুর শাশুড়ি নাই, কিন্তু এত মিল, খুব মিল। মানে এইটা মানে কথা থেকে আপনার গল্প থেকে উঠে আসে যে একটা পারিবারিক যে বন্ধন, আজকে তো বেশিরভাগই আমরা সিঙ্গেল পরিবার, এখানে পারিবারিক বন্ধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনেও, কিন্তু সেই জিনিসটা আপনার পরিবারে রয়েছে। আমিও রক্ষা করার চেষ্টা করি সবসময়, বা বিধায়িকা হয়েছি এখন, একদম আপনি ননদের সাথে কথা বলবো না, আসাম থেকে বাগনিরা ফোন করে মামি কেমন আছো, বা আমি বিধায়িকা হওয়ার পরও তারা আসে, তারা খুব সম্ভ্রান্ত পরিবার, বা আমার 5টা ভাগ্নি খুব আসামের কথা বলছি, ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু খুব ভালো। আমার ননাসরা সবাই ভালো। সবার যখন কেউ প্রশংসা করতে পারে সে নিজেই ভালো, আপনি নিজে ভালো বলেই সকলেই ভালো চারিপাশে। একটা কথা ঈশ্বরের ভাষায় বলি, ঠাকুরের দৃষ্টান্তে, যে জগৎকে তুমি কোনোদিন ভালো করতে পারবে না, নিজেকে ভালো করতে চেষ্টা করো, জগৎ অটোমেটিক তোমার কাছে ভালোই থাকবে। আপনি আসলে নিজে ভালো, তার লেগে তার জন্যই হয়তো আপনার ননদরাও ভালো, সকল ভালো মানুষগুলি পেয়েছেন। দেখুন আমরা পেয়েছেন আপনার জীবনে। যদি আমার আপনার সবারই মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, তা আমরা যদি ধরুন আপনার সাথে বা কারোর সাথে একটু মনোমালিন্য নিলাম বা কথা মুখ কালাকালি হলো, সংসারে হয় একদম, তো এটা কি সবাই ধরে রাখতে হয়, কাউকে ফেলে দেওয়া বা মানে সম্পর্কগুলি যত্ন একদম। আমরা না আমি পরবর্তী গল্পে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, কারণ আপনি এত সুন্দর সুন্দর জীবনটা, এত সহজ সরল একটা মেয়ে বিধায়িকা হয়ে গেল, আমরা এই গল্পটায় আসবো। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসছি। প্রাণ লিচি ড্রিঙ্ক, রিফ্রেশ ইয়োর ফিলিংস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা কে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. Run, 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 lychee drink. The sweetness of lychee and Pran lychee drink. Pran Lychee Drink. Refresh your feelings. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। জীবনের গল্প কথা অনুষ্ঠানে আবারও ফিরে আসলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী অন্তরা সরকার দেব, কমলা সাগরে বিধায়িকা এবং সমাজসেবী বটে, তার সঙ্গে উনি শিল্প কাজে অত্যন্ত নিপুণ। এখন কথা বলবো ওনার কর্মজীবন নিয়ে। সঙ্গে আছেন আপনারা আমাদের সাথে। অত্যন্ত আনন্দের একটি অনুষ্ঠান করতে চলি আমরা, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি মানুষের জীবন কিভাবে গড়ে ওঠা উচিত, কিভাবে আমরা থাকা উচিত, কি করা উচিত। দিদি, আমরা এতক্ষণ ধরে আপনার যে কলকলিয়া শ্বশুরবাড়ি আমরা সব গল্প শুনলাম, একটা গ্রামীণ মেয়ের গ্রামীণ জীবন কাহিনী, একটা সহজ সরল কৃষকের বাড়ি, এবং সেই ওই জায়গা থেকে বেরিয়ে একজন মহিলা বিধায়িকা হয়ে গেল। কি করে হলো? না, গ্রামীণ জীবন বা গৃহবধূই ছিলাম। আমার যখন গোকুলনগর, পশ্চিম গোকুলনগর ঘুমাতেও পারতাম, তখন আমি মুড়িও বাজতে জানি। আরে বাবা। তারপর কৃষি তো করতাম আমার হাজব্যান্ড। তো তারপর ধীরে ধীরে ননদরা ভাবলেন যে না, ওইখানে থাকতে হবে না, দেবর আছে এখনো ওইখানে। তো বাপের বাড়ির কাছে জায়গা কিনলাম। আমার মা বাবা ভাইয়েরাও চাইলো, বাপের বাড়ি একদম কাছে জায়গা করলাম। তারপর এখানে ধীরে ধীরে আমি কিছুদিন এজেন্সিও করেছিলাম, LIC পোস্ট অফিস দুটো করছি। তো ধীরে ধীরে আবার ওইটা ছাইরেও দিছি, কারণ হাজব্যান্ড তো বেরোয় না, তো সম্ভব না। ওই জন্য তারপর ধীরে ধীরে আবার হস্তশিল্পের দিকে ঝুঁকি গেল। আচ্ছা, মানে সেলফ হেল্প গ্রুপ করেছিলেন? না, এটা আরও পরে করেছি। আচ্ছা। তারপর আমি এই হাতে স্টিচ বুটিক, যেটা অনেকগুলি মানুষ, এটা আমার একটা প্রতিষ্ঠানই ছিল। আচ্ছা। প্রায় 8-9 জন মহিলা কাজ করতো আমার সাথে। আমি পূর্বাশা সরকারিভাবে সাপ্লাই করতাম, বা এমনি অনেক অর্ডার পাইতাম। কুসুম কভার অনেক প্রচুর বানাইছি।
ভালো সেল হইতো কটনের যেটা। তারপর পূর্বাশা সাপ্লাই করতাম। তো একবার যখন পূর্বাশা আসলাম শুনলাম আপনার বেড কভার আমেরিকা গেছে। কেউ এসেছিলেন ত্রিপুরা মানে গেস্ট হিসাবে, তো খুব সম্মান পাইছি ওইটা দিয়ে। তারপর ওইটা আবার আমার মানে ক্যাশ পুঁজি যেটা এটা আবার কম ছিল, আবার ওইটা থেকে ধীরে ধীরে ছেড়ে বাঁশবেতের দিকে গেলাম। কারণ এটাতে কাঁচামালটার র মেটেরিয়ালস যেটা এটা এত পয়সা লাগে না। একটা বাঁশ যদি আপনি 100 টাকা দেয় তখন কিনতাম, তাই এটা ধরেন 100 টাকারে আপনি 500 টাকা না আরও বেশি 700 800 1000 টাকা বানানো যায়। তারপর বাঁশবেতে আবার গেলাম, ছোট্ট ইন্ডাস্ট্রির মতো করলাম। লেদ মেশিন আছে, এই যে কুন্দন মেশিন যেটা বলে খাটের পায়াটে বা নকশা যেটা বলে সব করলাম। ফুল ফ্লাওয়ার বাস টাস সব করতাম। ভালো সুনাম ছিল, অনেক দিন দীর্ঘদিন করছি। তারপর রাজনীতিতে না, তারপর ছেলে আবার এটাই করতো, আমার হাজব্যান্ডও করতো। আমরা হোলসেলে অনেক মানে ত্রিপুরা হোলসেলের কাজ করতেন, মানে বাঁশবেতের জিনিস। আচ্ছা, তারপর ধীরে ধীরে ছেলে আবার পড়াশোনা ছেড়ে দিল। ও বেশি না, মাত্র 12 ফাইনাল দিন, ওই বিজনেসের দিকে মন গেছে। তারপর এটা করতো। এখন ছেলেও নিজে এখনও কাজ করে, মানে ও নিজের ব্যবসাটা নিজে করে, ফার্নিচার এখন করে। ওইটা ও যে মানুষের সাথে বেশি মিশবো, ধরেন পূর্বাশা আসতে হবে বা অন্যখানে যাইতে হবে, ও আবার এটা ও একটু ঘরোয়া, মানে বাবার মতো হয়েছে। এমনি বাবার মতো না, আমরা সবকিছুর ঊর্ধ্বে কিন্তু একটি জিনিস আমাদের ভাবতে মানে বাবার মতো না বলতে মেয়েরা কিন্তু একদম যে কোনো বিষয়ে মানে আমরা হাজবেন্ড বলি ইংরেজি শব্দটা, এই স্বামীর পক্ষটাই নিয়ে নেয় কিন্তু বরাবর। এটা কিন্তু সকল কাজে সকল সময়ে দেখবেন যে মেয়েরা প্রশংসা করতে কিন্তু কোনো ত্রুটি থাকে না তার সহসাথীর। তো ছেলে একটু মানে অন্তর্মুখী মিশে কম, কিন্তু আপনিও তো খুব মিশুকে মানুষ। হ্যাঁ, আমি মিশুকে। এই জন্য আমার ননদরা, ওই মেজ ননদ কয়েকদিন আগে বললো, এই কিছুদিন আগে নাতনি হয়েছে আমার, নাতনিকে নিয়ে আসলাম এই একাদশী করি পালনার জন্য। বলছে বৌদি আমার এখানে আসে, তো বলছে বকছে তুই তো সম্পর্ক রাখতি না, তোর মা যতদিন আছে ততদিনই মনে আমরা সাথে, মানে ভাইও এত আসা যাওয়া না, কম ভালোবাসা নেই। কিন্তু আমি খুব মানে এত যাওয়া আসা এত তার পারে মানুষ বলছে তোর মা না থাকলে মনে হয় আমরা সাথে, আমরা থাকতাম না, তোর মাও থাকতাম তখন আমরা। কত পরম পাওয়া না একটা, সত্যি একটা বাড়ির বউ হয়ে উঠে বাড়ির একদম মানে সীমানাহীন ভালোবাসার মধ্যে আবদ্ধ। তো আপনি এই যে কমলা সাগরে বিধায়িকা, এটা কিভাবে হলেন? আপনি এই জায়গাতে কিভাবে আসলেন? এটাকে আপনি গোড়া থেকে তো রাজনীতি করে আসেননি, ছোটবেলা থেকে, তো কত কি কোন সময় থেকে আপনি এই রাজনীতি প্রেক্ষাপটে পা দিলেন? ছোটবেলা থেকে আমার বাবাও রাজনীতি করতেন না, কিন্তু কংগ্রেস ভালোবাসতেন। কারণ বিরোধী দল কংগ্রেস ছিল, কংগ্রেস ভালোবাসতেন। কোনো অনুষ্ঠান হলো, যেমন বাবা বিজনেস করতেন, কাঠের মিল, তো বিজনেস করতেন, কোনো অনুষ্ঠান হলো টাকা পয়সা লাগবে ডোনেশন করা, এগুলো করতেন। বা আমাদের বাবার যে মামনি সমীর নাম, যখন মিল হবে বা এর আগে অনেক ঘটনা আছে, অনেকে বলতো উনি কীভাবে কাঠের মিল করবেন। গ্রামের একজন কৃষক এসে আমতলি একটা বাড়ি করলেন, তো মিল হলো, তখন যেন একটা মানে সারা দুনিয়া আত্মীয় স্বজন সবার মধ্যে একটা আলোড়ন, আরে নিরঞ্জন সরকার কাঠের মিল দিয়েছে, এত বড় বড় গাছ আইছে, মানে লোহার বড় বড় গাছ। তো রাজনীতি কথাতে ছিলাম, হ্যাঁ রাজনীতি বলছি। তো আমাদের শ্রদ্ধেয়, এখন তো উনি নেই, দিলীপ সরকার, যিনি এমএলএ বিধায়ক ছিল তখন, তো এমএলএ বিধায়ক ছিলেন, উনি কি আমার বাবার কাঠের মিল উদ্বোধন করছেন, অনেক লোকজন হয়েছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো খুব মানে উনি বিধায়ক হওয়ার আগে রাজনীতি যখন করতেন, 16-এর কথা বলছেন না 17-এর কথা বলছেন না 18-এর কথা বলছেন? না না, আরো অনেক আগে, আরো অনেক আগে। আচ্ছা, এই তো তখন 90 আচ্ছা দিলীপ সরকার যখন ছিল। তো আমার বাবা যখন কাঠের মিলের জন্য, প্রধানের তো লাগে, যাদু মজুমদারের বাড়ি যাইতেন, তো ওইখানে গিয়ে ধরেন উনি প্রধানই মনে ছিলেন না, কি জানেন না, তখন দিলীপ দা মনে হয় এমএলএ হননি তখন। আচ্ছা, না এমএলএ আমার এত ভুলে গেছে। তখন আমার বাবা বলতেন যে
ওইখানে তো গেছি, কিন্তু ওইখানে কি আর ভালো লাগে? দিলীপের বাড়িতে এমনি কিন্তু আমার বাবা তো বড়, অনেক বড়, তো জাল তার সাথে মাছ ধরতেন, খাওয়া দাওয়া করতেন, সন্ধ্যা সময় আমার বাবা বাড়িতে যেতেন। তো গিয়ে আবার কইতেন যে দিলীপের বাড়িতে আসিলাম, মানে খুব ভালোবাসতেন। কিন্তু সরাসরি যে মিটিং মিছিল আমার বাবা রাজনীতিতে সরাসরি ছিলেন, মানে এমনি ছিলেন, কিন্তু মিটিং মিছিলে যে সবসময় যাওয়া আসা এটা বাবা করতেন। আপনি কিভাবে আসলেন এখানে? আমি যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি মোদিজি বা উত্তরপ্রদেশের আদিত্যনাথ যখন মন্ত্রী বা আমাদের সরকার যখন ভারতবর্ষে বিজেপি সরকার গঠন হলো, টিভি দেখলে মানে মনে জনে এমন একটা ভালো লাগতো যে মানে মোদিজি বা আদিত্যনাথ আমার খুব প্রিয় ছিল তখন। কিন্তু এমনি ধরেন রাজনীতিতে যাইতাম না। তো আমার ছোটো ভাইয়ের ক্লাসমেট দেবব্রত, তারা দেবা ডাকি, আমার বাড়ির পাশে করি, তো ও বলে দিদি তুমি আসো, তোমারে আমরা বুথ সভাপতি বানাবো। তো এই 18 সূর্যমণিকের কথা বলছি, 47 নং বুথরা একটু দুর্বল আছে, তোমার বুথ সভাপতি বানাই দিই। আমি কারি না, আমি এমনি আসি, ভালো লাগে না রাজনীতি। আমি তো হস্তশিল্পটা নিয়ে তখন খুব মানে আমার নিজের হাতের কাছে খুব বিজনেস করি, এটা দিয়ে আমাদের সংসার জনপ্রিয়তাটা ছিল একটু কাজের। অনেকেই বাড়িতে যাইতেন, জিনিস কিনে নিতেন বা বাইরে সাপ্লাই হইত। তো ও বলছে ওরা তো আমার বান্ধবী অনেক মানে গ্রামের মানুষ অনেক আইলো না, অন্তত তোমার কাজ করো না। আচ্ছা, তখন এটা 18 আগের কথা বলছি, প্রায় 17-এর প্রথম দিকে। তারপর 1-2 দিন গেলাম, বুথ সভাপতি আমাকে বানিয়ে দিল। হ্যাঁ, তারপর এটা কত সাল ছিল? 2017 প্রথম দিকে। তো যখন বুথ সভাপতি হলাম বা কাজ ছাড়াও, মিটিং ছাড়াও, তারপর 2018 পরে আপনি কি হলেন? 18-তে আমি তো 2000 তখন বিধায়ক হলেন আমাদের শ্রদ্ধেয় রামপ্রসাদ পালদা। তো যখন মেম্বার প্রধান অনেকেই হচ্ছে, অনেকে আমাকে বলে দিদি তোমার প্রধান, তোমার তো প্রধান দিব বা আমি কিছু না, আমি কিছু হইতাম না। আমার ছেলে কি বললো জানেন, না রাজনীতি যাইবে না, সরকার আনছো, তোমার কত টাকা আছে যে তুমি রাজনীতি করতে? তখন বয়স অনেক আর কম না, আমি স্ট্যান্ড দিলাম। ও বললো অন্যদের মানায়, তাদের টাকা আছে, যাদের টাকা আছে তারা রাজনীতি করতে, তুমি রাজনীতিতে যাই না। তো আমি ভাবছি, তো অনেকে তো প্রধান বলতো না, তখন এটা আমিও মনেতে, আমার ছেলে যখন এই কথাটা বললো আমার একটু স্ট্রেঞ্জ হলো। আমি চুপ করে শুনলাম, মানে মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ আমার ছেলে তো ঠিক বললো। তারপর একদিন আমার যে মন্ডল সভাপতি ছিলেন উনি আমাকে ফোন করলেন, নিহারতে ছিলেন, অন্তরা আমার দাদাই হয়, এই তোমার ডকুমেন্টসগুলো দাও। কেন দাদা? এই তোমার জেলা পরিষদে দিব, 18-তে উপনির্বাচন হয়েছিল আমাদের, তখন তো সিপিএম ছিল জেলা পরিষদে। না দাদা আমি এসবে যাব না, আমি এমনি আসি, আপনাদের যখন মিটিং মিছিল। জেলা পরিষদ জেলা সভাপতি হয়েছিলেন না, প্রথম জেলা পরিষদ মেম্বার 18 আমাদের সরকার যখন গঠন তো তারপর জেলা পরিষদ মেম্বার উপনির্বাচন যখন আমাদের টুকলি, তো বললেন, আমি বললাম না আমি করবো না, দেবো না। তো শ্রদ্ধেয় রামপ্রসাদ দা আমাকে ফোনটা নিয়ে বলে, এই আপনি কি বলছেন? দাদা আমাকে বলছেন আপনি না করলে হবে নাকি, আপনার ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি পাঠান। আচ্ছা, আমার এমএলএ দাদা বললেন, তখন তো আমি চুপ করে আছি, কী করবো। তারপর ডকুমেন্টস দিলাম, তো জেলা পরিষদ মেম্বার হলাম 16 নম্বর কনস্টিটিউয়েন্সিটা। এইটাও আবার আমার কমলাসাগর বিধানসভার কিন্তু 2টা পঞ্চায়েত, আচ্ছা, ফুলতলি, পাণ্ডবপুর এবং এই 18 সূর্যমণিকের একটা পঞ্চায়েত ঈশানচন্দ্রনগর। তো 1 বছর হলো, তো আসলাম গেলাম, কিন্তু কাজ কিছু হলো না। তো আবার দ্বিতীয়বার যখন আবার মানে তখন উপনির্বাচন হলো, তো 19-এ যখন আবার ইলেকশন হলো, পঞ্চায়েত 30 স্তরে 3 টায়ার্স পঞ্চায়েতের যে নির্বাচনটা হলো, প্রধান, তারপর পঞ্চায়েত হলো, এই পঞ্চায়েত সমিতি হলো, জেলা পরিষদে, তখন আবার দ্বিতীয়বার দিয়ে দেওয়া হয়েছে আমার। তো তখন আবার দ্বিতীয়বারে আবার আমাদের, এটা তো আর আমি জানি না কে সভাধিপতি, আমার সংগঠন থেকে দিয়েছে। তারপর সভাধিপতি হলো 19-এ। তারপরে ইলেকশনে 19, 20, 21, 22 4 বছর সভাধিপতি, পশ্চিম জেলার সভাধিপতি ছিল। আমার এই পিরিয়ডে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কেউ পুরস্কার পায়নি। আমার কাজের নিরিখে 3বার
দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছি 1.5 কোটি টাকা, 50 19-এ পেয়েছি, 22-এ পেয়েছি। রাজ্য সরকার আপনাকে আবারও পুরস্কৃত করা উচিত। না, এটা দেখেন আমি যা পেয়েছি অনেক পেয়েছি আমার মতো। তারপর বিধায়িকার জায়গাটা কি করে আসলো আপনার? এটা জানি না, আমাকে 1-2জন এমন বলেছে, দিদি তুমি এমন বা কমলা সাগর বা এমন চিন্তা করো। তখন আমি সত্যি, আমি তো ভগবান বিশ্বাস করি, বাবা উনি শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমার গুরুদেব, আমার মায়েরও আশীর্বাদ আছে। কোনোদিন আমি স্বপ্ন দেখিনি যে বিধায়ক হব। কারণ কেন দেখিনি, আমার দল, আমাদের যে ভারতীয় জনতা পার্টি দল সংগঠন আমাকে যেই জায়গা দিয়েছে, সভাধিপতি যেখানে দিয়েছেন, আরেকটা জায়গা আমি তো নিজেও কল্পনা করি না। কারণ কেন করিনি, এত বড় সম্মান পেয়েছি, আর কি লাগে, কিন্তু কিভাবে হলো এটা আমি জানি না। একটা গল্প থেকে একটা গল্প, এত সুন্দর একটা গল্প, যে গল্প থেকে উঠে আসে যে একটা সাধারণ মেয়ে কিভাবে অসাধারণ মেয়ে হয়ে উঠল। এটা আমাদের বলতেই হয় যে অসাধারণ মেয়ে হয়ে উঠেছে। এই অসাধারণ নারী আজ সমাজের একটি শক্তি। এই নারীটির সাথে হাজারো শক্তি মিলে আছে এখন। কত মেয়েদের উনি জায়গা দিচ্ছেন, কত মেয়েরা উনার আশ্রিত হচ্ছে, উনার কাছে আসছে, সাহায্য চাইছে, আমাকে এই করে দাও, আমাকে সেই করে দাও। তাহলে মেয়েরা কি পারে না? এটাই আমাদের কাছে প্রশ্ন সবসময় থাকে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের সমাজের জায়গা থেকে আমরা মেয়েরা একবার বলতে হয় যে ওরা মেয়ে মানুষ। কেন বলে মেয়ে মানুষ? সেই সাধারণ মেয়েটা কিভাবে অসাধারণ মেয়ে হয়ে উঠল? আজ উনি বিধায়িকা। আজ সকলেই চিন্তা করছে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট ছোট 2-1টা কথা জিজ্ঞেস করব যে আপনার কি কেমন থাকতে ভালো লাগে? একদম ছোট্টতে আনসার হবে, এক কথায় আনসার হবে। আমি আগেও সাধারণ ছিলাম, বা কাজে কর্মে সভাধিপতি থাকার সময় এমন ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলো মহান। অনেকের ধরুন একজন মহিলার হাজবেন্ড মারা গেছে, খুব ওই সিনগুলো খুব মনে পড়ে। একটা বাচ্চা সাধারণ থাকতে আপনার ইচ্ছে করে? সাধারণ থাকতে আমি সাধারণভাবেই চলি, বা সবাইকে নিয়ে চলা, আনন্দ করে থাকা। হ্যাঁ, এটাই। আর কি খেতে ভালোবাসে? আমি তো নিরামিষ খাই, আগে তো মাছ মাংস খেতাম, এখন নিরামিষ খাই। কসবেশ্বরী মায়ের স্বাস্থ্য ভালোবাসে না, এত সবসময় ছোটবেলা থেকে নর্মালি আমার হুটাহুট করে রেডি হোক, এমন সাজাগোজা বেশি ভালো লাগে। আর মেয়েদেরকে কিভাবে দেখতে চান? মেয়েদেরকে কেমন দেখতে চান? ত্রিপুরার মেয়েদেরকে কি দেখতে চান? ত্রিপুরার মেয়েরা সবাই স্বনির্ভর হোক। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে, বা যে দিশা আমাদের সরকারের, বা লোকাল ফর ভোকাল, এটা দিয়ে আমি বেশি চিন্তা করছি, এখনও করছি। আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকেও যে কাজ করাচ্ছি, বা আমি যখন সভাধিপতি ছিলাম পিডিএফ এফএফসি ছাড়াও যে 1.5 কোটি টাকা পেয়েছি, আমাদের সারা পশ্চিম জেলা বেশিরভাগ টাকা আমি মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে আমি কাজ এরকম ডোনেট করেছেন এরকম আপনার জীবনে রয়েছে যে আপনি যা পেয়েছেন তা দিয়ে দিয়েছেন বা রেখেছেন বা কিছু একটা তৈরি করেছেন? না, ডোনেশন তো ধরুন ছোট ছোট অসহায় যারা আছে তাদের তো দিই, আর সরকারি ফান্ড থেকে খেলাধুলা ওইসব টানে বেশি দেওয়া হয়েছে, অনেক সেলাই মেশিন দেওয়া হয়েছে আমার সুপারি কুলের, এই সব এসএসজি দেওয়ার জন্য। এসএসজির প্রতি আপনার একটা টান বেশি? হ্যাঁ, মহিলাদের দেখুন, মহিলারা সমাজে সত্যি সবার জন্য যে একসাথে কাজ করা এটা তো সম্ভব না, কিন্তু এমনই নারী শক্তির জাগরণ, বা তাদের কিভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করি, এটা আমার প্রধান দিশা। এটা নিয়ে আমার খুব এটাই আপনার স্বপ্ন? হ্যাঁ, এটা স্বপ্ন। মহিলারা কালকে যদি আপনি মন্ত্রী হন, আজকে যে সাধারণ মানুষটা ছিলেন, আমি বলছি, আপনি বলছেন না, এই যে আপনি আজকে সাধারণ মানুষটি কালকে মন্ত্রী হতেই পারেন। আপনি ছিলেন কলকলির একটা সাধারণ গ্রামের মেয়ে, আসলেন শ্বশুর বাড়িতে, তারপর আপনি বাঁশবেতের একটা শিল্প নিয়ে একটা বিরাট ত্রিপুরা রাজ্যের হোলসেলার ছিলেন, তারপর আপনি কাঠের ব্যবসাও করেছেন, কৃষকের কাজও করেছেন, মেম্বার হয়েছেন, সভানেত্রী হয়েছেন, সভাধিপতি হয়েছেন, সব হয়ে আপনি বিধায়িকা। আরেকটা কথা, একটা এনজিও থেকে আমরা 3জন মহিলা গিয়েছিলাম ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে 2017-তে। আচ্ছা, কলকাতা। সারা
অস্ট্রেলিয়া বলেন বা অনেক মহিলাদের তাদেরও, বা আমি 2017-তে যে ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে গেলাম, মানে ওই দিনগুলো মনে পড়ে, একদম স্টেজে উঠে বলছেন যে হ্যাঁ বাংলাতেই বল, তখন মানে আমাদের সামগ্রীও নিয়েছিলাম আর অন্য দিদিরা, মানে এই জন্য আপনার ওই জায়গাটাই আপনার লক্ষ্য না শুধু এটা, আমি যে ওই আগে যে স্টিচের কাজ করতাম, আমার কমলাসাগর কনস্টিটিউয়েন্সিতে এটা আমি শুরু করেছি, বাসবে তো শুরু করেছি স্বনির্ভর বিষয়। স্বনির্ভর বিষয়। খুব ভালো থাকুন দিদি। আমি যেটা বলতেছিলাম যে আপনি মন্ত্রী হয়েও এমন থাকবেন তো? শুনুন, আমার আমি বলবো যে আপনি মন্ত্রী হয়ে এমন মানুষটি থাকবেন। আমি কল্পনা করি না, কারণ আমি অনেক মানে আমি অনেক পেয়েছি, অনেক কিছু পেয়েছি। যখন মানুষ তৃপ্ত হয় জীবনে, তার কাছেই কিন্তু অনেক কিছু চলে আসে। চাহিদা যখন নাই থাকে, না আমার চাহিদা নাই, যে আমার শ্রদ্ধেয় সিএম স্যার আমাকে যেই জায়গা দিয়েছেন, এটা যেন সম্মান রাখতে পারি সারা ত্রিপুরা রাজ্যে, বা আমার একজন বিধায়িকা হিসাবে আমার কমলাসাগর কনস্টিটিউয়েন্সির যেন সত্যি কসবেশ্বরী মায়ের আশীর্বাদে, বা অনেক আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যারও কিন্তু আমার যে প্রথমেই আমি বলছিলাম স্যার আমার কমলাসাগরের মেইন রোডটা কিন্তু লাগবে, তুমি আচ্ছা দিতাছি সত্যি দিয়ে দিছি, 34 কোটি টাকা স্যাংশন করেছে, আরও অনেকগুলো রাস্তা হয়েছে। তারপর আমাদের কসবেশ্বরী মায়ের বিউটিফিকেশনের জন্য আমি প্রথম আমার বিধানসভায় রেখেছিলাম, মায়ের মন্দির ডেভেলপের জন্য প্রায় 17 কোটি টাকা স্যাংশন হয়েছে, তো রাস্তাঘাট অনেক হচ্ছে। তো আগামী দিন আমি আমার দিশা এটাই, আমাকে আমার সংগঠন যে জায়গা দিয়েছেন তাদের সম্মান যেন আমি রাখতে পারি, একজন মহিলা হিসাবে যে কাজ করি, বা নিজের কি চাহিদা, আমার কোনো চাহিদা নেই, আমি অনেক পাইছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি যাতে এমন মানুষটি থাকেন, এমন একটি সহজ সরল মানুষ থাকেন, এটাই আমি সবাই আশীর্বাদ করবেন যেন মানে সবসময় এমন থাকে, এমনই থাকবে, সহজ সরল ভাবে, মানুষের দম্ভ অহংকার যেন না আসে, একদম তাই থাকে। অন্তরাত্মা যখন শুদ্ধিকরণ থাকে তখন মানুষ আর পরিবর্তন হতে পারে না। আপনার অন্তরাত্মার যেহেতু সৃষ্টিটা যেখান থেকে আমরা মাটিটা হয়েছে, সেই মাটিটা অত্যন্ত শুদ্ধভাবে, আমার মাও আমাকে কিন্তু অনেক আশীর্বাদ করেছে, সেই জায়গা থেকে আপনি ভালো থাকবেন এবং আমরা ভালো থাকবো। দিদি আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকবেন, সকলের পাশে থাকবেন এই কামনা করছি। এবং আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে সময় দিয়েছেন, আমাকেও ডেকেছেন। আমি নিজেও অনেক, কোনোদিন আমি এমন কিন্তু ফেস টু ফেস কোনো কারোর সামনে গিয়ে এমন বসিনি, তো আমারও খুব ভালো লাগছে। আশীর্বাদ করবেন বা সবাইয়ের আশীর্বাদ চাই, আগামী দিন যেন আমার কসবেশ্বরী মায়ের আশীর্বাদে আমাদের কমলাসাগর কনস্টিটিউয়েন্সির সবাইয়ের জন্য যারা ভোট দিয়েছেন বা তারা অনেক আশা করে, হ্যাঁ সত্যি এটার দিকে আবার যেতে হয়, তারা কিন্তু অনেক আশা করে একজন মহিলা এসেছে, যা মানে খোলাখুলি কথা অনেকেই বলেছে, হ্যাঁ মহিলা আছে তো ওই জন্য আমরা ভোট দিছি, তো তাদেরও জন্য আমার কমলাসাগরবাসীর আশীর্বাদের জন্য আমি কাজ করতে, সঠিক দিশায় চলতে পারি, এটাও আশীর্বাদ। একদম। আমরা শেষ করব, এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন। আমরা প্রতি রবিবার ঠিক 7:30-এ জীবনের গল্পকথা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা থাকি এবং আমাদের স্টুডিওতে বিশেষ কেউ থাকেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, একদম বলুন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, আমি এনএলপি থেকে টিআরএলএম এর আগে অনেক স্টেটে গিয়েছি আমার সামগ্রী নিয়ে। শিলং পোলো গ্রাউন্ডে একটা সেমিনার হয়েছিল, স্মৃতি ইরানিজিও ছিলেন, আমার স্টলে এসেছিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু দুঃখের মানে ওইটা মনে একটা দুঃখ যে ছবি ছিল না, কিন্তু কিছুদিন আগে যে এসেছিলেন রিসিভ করতে গিয়েছিলাম, আমার মাথা ছুঁয়ে আশীর্বাদ করেছে, এটা আমার স্বপ্ন পূরণ। একদম একদম, এটা একটা বিশেষ পাওনা আপনার জীবনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতি রবিবার ঠিক 7:30-এ জীবনের গল্পকথা অনুষ্ঠানে আমাদের পাশে থাকবেন। আমরা আছি আপনাদের পাশে। ঠিক আজকে যেমন একটি গল্প উঠে আসলো যে আমরা একটি মেয়ে, একটি সাধারণ মেয়ে, অসাধারণ মেয়ে হয়ে উঠলো আমাদের সামনে গল্পে, যিনি কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব, এবং উনি কুটির শিল্প, সামাজিক কাজে সকল কিছুতে উনি ওনাকে নিজেকে নিয়োগ করেছেন এবং মানুষের পাশে রয়েছেন। এমনি করে আমরা ভালো মানুষের কথা শুনব, গল্প শুনব, তার কাছ থেকে শিখে নেব জীবন কাকে বলে, জীবনের গল্প কি এবং জীবনটাকে কি করে সাজাতে হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।